সুনির্দিষ্ট যোগ্যতা ও মানদণ্ড সম্বলিত আইন প্রণয়ন করে বাছাই কমিটি ও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের ব্যবস্থা করা হবে। অধীনস্থ আদালতকে নির্বাহী বিভাগের আওতামুক্ত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় স্থাপন করা হবে। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে কোনো মূল্যে বিচার বিভাগের যে স্বাধীনতা সেটিকে নিশ্চিত করা। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। সরকার চায় গৃহপালিত বিচার ব্যবস্থা থাকুক। আপনি যদি কখনো কোনো মামলার সম্মুখীন হন তাইলে এক্সপেরিয়েন্স করবেন যে আসলে সুবিচার পাওয়াটা কত দুরূহ একটা বিষয়। যিনি সমস্যায় পড়ে আদালতে আসে সমাধানের জন্য, সে সুবিচার ন্যায় বিচার পায় না। সাধারণ মানুষের জন্য বিচার বিভাগ তো শেষ আশ্রয়স্থল বিচারের বিবেচনায়। সুপ্রিম কোর্টের প্রশাসনিক তথ্য অনুযায়ী 2025 সালে 102 জন বিচারপতির বিপরীতে মামলার সংখ্যা ঝুলে আছে 6.5 লাখেরও বেশি, অর্থাৎ এক একজন বিচারপতির হাতে গড়ে 6,500 মামলা। বিগত 18 বছরের রেকর্ড বলছে একজন বিচারপতি বছরে গড়ে 425টি মামলা নিষ্পত্তি করতে পারেন। আর নতুন কোনো মামলা যোগ না হলেও এই গতিতে বর্তমান জট এক বছরে শেষ করতে প্রয়োজন 1553 জন বিচারপতি, যা বর্তমান সংখ্যার চেয়েও 15 গুণ বেশি। আর যদি এই 102 জন বিচারপতি কাজ চালিয়ে যান তবে বর্তমান মামলা শেষ করতেই সময় লেগে যাবে 15 বছরেরও বেশি। এই দীর্ঘ মামলা জটের ভুক্তভোগী লক্ষ্মীপুরের গৃহিণী মারজান বেগমের মতো সাধারণ মানুষ, ন্যায় বিচারের আশায় যাদের আদালতের চৌহদ্দিতে ঘুরতে হচ্ছে বছরের পর বছর। আমার দাদা মামলা করছে, 1 বছর চালাইছে, 1 বছর পরে মারা গেছে। মারা যাওয়ার পরে আমার আব্বু চালাইছে, তখন আর আব্বু মারা গেছে। এরপর আমার বড় ভাই চালাইছে, আমার বড় ভাই মারা গেছে। এখন আঙ্গ চালানোর মতন আর কেউ নেই, আমি ছাড়া। বাপে মামলা লাগায় যায়, নাতি পর্যন্ত গিয়েও এপিলেট ডিভিশন পর্যন্ত শেষ হয় না। নিম্ন আদালতের দশা এর চেয়ে খুব একটা ভালো নয়। 2025 সালে অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা বর্তমানে 40 লাখ, কিন্তু বিচারক আছেন মাত্র 2301 জন, অর্থাৎ বিচারক প্রতি গড়ে মামলা আছে 1756টি। গত 18 বছরে অধস্তন আদালতের বিচারকেরা 2 কোটি মামলা নিষ্পত্তি করেছেন, অর্থাৎ প্রতি বছর একজন বিচারক গড়ে 633টি মামলা নিষ্পত্তি করেছেন। এক বছরে নতুন কোনো মামলা দায়ের না হলেও এই গতিতে 40 লাখ মামলা নিষ্পত্তি করতে বিচারক লাগবে 6300 জন, অর্থাৎ প্রায় 3 গুণ। শুধু জেলা আদালতগুলোতে 5 বছরের অধিক সময় ধরে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় 7 লাখ। যিনি সমস্যায় পড়ে আদালতে আসে সমাধানের জন্য, তিনি আদালতে এসে আরও অনেকগুলো সমস্যার সাথে জড়ায় যায়, সে সুবিচার ন্যায় বিচার পায় না। পাইলেও অনেক দেরি হয়, তাতে করে তার আরও বেশি ক্ষতির সম্মুখীন হয়। বিচার বিভাগের এই সংকটের মূলে আসলে কি? উত্তর খুঁজতে নেত্রনিউজ কথা বলেছে একজন সাবেক বিচারপতি, 5 জন বিচারক, 6 জন আইনজীবী ও 10 জন বিচারপ্রার্থীর সঙ্গে। তাদের মতে এই করুণ অবস্থার অন্যতম প্রধান কারণ বিচার বিভাগের বাজেটের নিয়ন্ত্রণ। বিচার বিভাগকে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে সরকারের আরেকটি অস্ত্র হল উচ্চ আদালতের বিচারপতি নিয়োগ। রাজনৈতিক নিয়োগের মাধ্যমে বিচার বিভাগের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার পাশাপাশি ভিন্নমত ও বিরোধী দল দমনেও বিচার বিভাগের নীরব সম্মতি কিংবা সক্রিয় সহযোগিতা পায় সরকার। আমি নিজে ভুক্তভোগী কিভাবে বিচার বিভাগ একজন মানুষের জীবন, একটি সংসার ধ্বংস করে দিতে পারে। আমি, আমার মা, আমার পরিবার, আমরা এই বিচার বিভাগের নির্যাতনের ভিতর দিয়ে আমরা গিয়েছি। খালেদা জিয়া এতিমের টাকা এতিমকে দেয় নাই, নিজে আত্মসাৎ করতে যে আজকে মামলায় পড়ে জেল খাটছে। তাকে তো আমরা গ্রেপ্তার করিনি, কোর্টে রায় হয়েছে। বিচার বিভাগের এসব সংকট দূর করতে অন্তর্বর্তীকালীন সরকার একটি সংস্কার কমিশন গঠন করে। তাদের সুপারিশে কার্যকর করা হয় সুপ্রিম কোর্ট সচিবালয় ও সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025, কিন্তু নির্বাচিত হয়েই বিএনপি সরকার তা বাতিল করে দেয়। অথচ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভিশন 2030 ও বিএনপির রাষ্ট্র সংস্কারের 31 দফায় বিচারপতি নিয়োগ আইন সংশোধন ও সুপ্রিম কোর্ট সচিবালয় স্থাপনের প্রতিশ্রুতি ছিল। যোগ্যতা, মেধা ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানের আলোকে
বিচারপতি নিয়োগের জন্য সুনির্দিষ্ট যোগ্যতা ও মানদণ্ড সম্বলিত আইন প্রণয়ন করে বাছাই কমিটি ও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের ব্যবস্থা করা হবে। উচ্চ আদালতের বিচারকদের নিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণকারী কে? প্রধানমন্ত্রী। কারণ প্রধান বিচারপতি পরামর্শকের ভূমিকায় থাকেন, মূল সিদ্ধান্ত কিন্তু প্রধানমন্ত্রীর, মানে নির্বাহী বিভাগের প্রধান, সরকার প্রধান, মানে রাজনৈতিক ক্ষমতার প্রধান। আমাদের সংবিধানে শুধুমাত্র বলা আছে যে যারা নিম্ন আদালতে 10 বছর বিচারক হিসেবে কাজ করেছেন, যারা 10 বছর আইনজীবী হিসেবে কাজ করেছেন, তারাই উচ্চ আদালতে বিচারক হওয়ার যোগ্য। এর বাইরে কোনো যোগ্যতার কথা কিন্তু বলা নেই। কমপক্ষে 10 বছর বিচারক ছিলেন কিংবা উচ্চ আদালতে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন ব্যক্তির সংখ্যা হাজার হাজার। এদের মধ্যে যে কাউকেই সরকার রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দিতে পারে। তো ওনারা যেটা করলেন, শিক্ষাগত যোগ্যতা, আইনজীবী হিসেবে যোগ্যতা বা বিচারক হিসেবে যোগ্যতা, এগুলাকে একেবারেই উপেক্ষা করে একেবারে পিওরলি রাজনৈতিক বিবেচনায় উচ্চ আদালতে নিয়োগ দেওয়া শুরু করলেন। এই বিচার বিভাগের সুপ্রিম কোর্টের নিয়োগের ক্ষেত্রে এমন নিয়োগ হয়েছে অতীতে, বিশেষ করে গত 17 বছরের মধ্যে ফ্যাসিস্ট আমলে, যে নিয়োগে পার্টি ক্যাডারদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। বাছাই কমিটির আমি এপিলেট ডিভিশনের জাজ হিসাবে 2টা বা 3টায় আমি ছিলাম চেয়ারম্যান। এমনভাবে সিস্টেম করে নাম নিয়ে আসে, 2টো নাম নিয়ে আসলে একটা কোনো নেওয়াই যাবে না, আর আরেকটা অল্টারনেটিভ নিলেও ওটা তাদের লোক, তো বাধ্য হয়ে ওটাকেই দিতে হয়। আমরা যে আইনটা করেছিলাম সেইটার একটা বড় অংশ ছিল যে আসলে কি কি যোগ্যতা দেখে বিচারক নিয়োগ করা হবে সেটা নির্ধারণ করা। যারা নিম্ন আদালতের বিচারক থেকে আসবেন তাদেরকে বলা হবে যে তারা নিম্ন আদালতের বিচারক হিসেবে যে রায় দিয়েছেন তাদের সিলেক্ট করা এরকম ধরেন 5টা রায়ের কপি সাবমিট করতে হবে। ওইগুলো দেখলে তখন কি বোঝা যাবে যে বিচারক হিসেবে তার প্রাজ্ঞতা কতটুকু, তাই না? আইনজীবী থেকে যারা বিচারক নিয়োগের জন্য বিবেচ্য হবেন তাদেরকে বলা হয়েছিল যে পিটিশনের কপি সাবমিট করতে হবে। সংক্ষিপ্ত তালিকায় যারা থাকবেন তাদের সাক্ষাৎকার নেওয়া হবে। কাউন্সিলের প্রধান হলেন প্রধান বিচারপতি, কাউন্সিলের সদস্য থাকবেন সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট জাজ, হাইকোর্টের 2 জন সিনিয়র জাজ, অ্যাটর্নি জেনারেল, একটু উচ্চ ক্ষমতা সম্পন্ন কাউন্সিল। বিচারক ও বিশেষজ্ঞরা বলছেন, বিচারিক দীর্ঘসূত্রিতার প্রধান কারণ বিচারকদের উপর ক্ষমতাসীন রাজনৈতিক দলের হস্তক্ষেপ, তীব্র জনবল সংকট, অপ্রতুল বরাদ্দ এবং প্রয়োজনীয় অবকাঠামোর অভাব। মানে একজন বিচারকের তার কর্মঘণ্টা হলো সকাল 10:30 থেকে বিকাল 4টা পর্যন্ত। যেহেতু এজলাস নাই, সেহেতু একজন সকাল 10:30 থেকে 1টা করে নেমে যান, একই এজলাসে আবার আরেকজন বিচারক ওঠেন। সুতরাং ওই বিচারকের কয়টা মামলা উনি ডিসপোজ অফ করতে পারেন? অপর্যাপ্ত বলতে বিচারকের সংখ্যা কম, মামলা বেশি, বসার জায়গা কম, উপস্থিতি বেশি। এই সমস্যা সমাধানের জন্যই নির্দিষ্ট অঙ্কের অর্থ ছাড় ও নিয়োগ, বিচারকদের পদায়ন ও বদলি ইত্যাদি ক্ষেত্রে বিচার বিভাগকে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার দিয়ে বিচার বিভাগ সচিবালয় সৃষ্টি করা হয়েছিল, কিন্তু সেটিও বাতিল করেছে বিএনপি সরকার। ওই সংক্রান্ত অধ্যাদেশ বাতিল হওয়ায় এই সচিবালয়ের ভাগ্য হুমকির মুখে পড়েছে, যদিও এই সচিবালয়ের বিষয়ে জুলাই সনদে একমত হয়েছিল বিএনপি। অধস্তন আদালতকে নির্বাহী বিভাগের আওতামুক্ত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় স্থাপন করা হবে। বিচার বিভাগকে স্বাধীন করার জন্য অর্থনৈতিক স্বাধীনতা দেওয়া এটা অন্যতম কন্ডিশন। একজন বিচারকের একটি কলম ও প্রিন্টার কেনার ক্ষেত্রেও তাদের মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়ে আবেদন করতে হয়। নিয়মিত কার্য পরিচালনার জন্য আইন ও অর্থ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়া বিচারকদের দীর্ঘদিনের অভিযোগ। বিচার বিভাগ ঠিক কতটা অবহেলিত তা বুঝতে আমরা একটি তুলনামূলক চিত্র বিশ্লেষণ করেছি। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি, যাদের গুণগত মান ও জনজীবনে ভূমিকা নিয়ে স্বয়ং সরকারের উচ্চপদস্থ ব্যক্তিরা হরহামেশাই সমালোচনা করেন, তাদের বাজেটও দেশের সর্বোচ্চ আদালতের বাজেটের প্রায় দ্বিগুণ। অর্থ মন্ত্রণালয়ের গত 5 বছরের বাজেট বিশ্লেষণে দেখা যায় সুপ্রিম কোর্টের মোট বরাদ্দ 1144 কোটি টাকা, বিটিভির মোট বরাদ্দ 2279 কোটি টাকা, অর্থাৎ দেশের সর্বোচ্চ আদালতের পেছনে একটি টেলিভিশন চ্যানেলের অর্ধেক টাকা খরচ করেছে রাষ্ট্র।
একটা সেকেন্ডারি ইনস্টিটিউশন হিসেবে রেখে দিতে চায়। বিচার বিভাগ যদি শক্তিশালী হয় তাহলে কিন্তু আপনার সুশাসন, তারপরে স্বচ্ছতা, গণতন্ত্র, এগুলা স্বাভাবিকভাবে এগুলা শক্ত হয়ে যায়। এবং এগুলো শক্ত হলে যারা দুর্নীতিবাজ আছে, যারা রাজনীতিকে ব্যবসা হিসেবে ব্যবহার করতে চায়, যারা রাজনীতিকদের নিয়ন্ত্রণ করতে চায়, মানে আমলাতন্ত্র, তাদের খুব সমস্যা। এবং এই কারণে বিচার বিভাগটাকে একটা নিম্ন স্তরের প্রতিষ্ঠান হিসেবে প্রথম থেকেই রাখা হয়েছে। শুধু আর্থিক নয়, এ অধ্যাদেশে বিচারকদের পদায়নের ক্ষমতা আইন মন্ত্রণালয়ের হাত থেকে সুপ্রিম কোর্টের হাতে তুলে দেওয়া হয়েছিল। কে জামিন পাবে, কে জামিন পাবে না, কি রায় হবে, কিভাবে রায় হবে না, এই সমস্ত কিছু, কোন মামলাটা আগে শুনানি হবে, কোন মামলা হবে না, বিচারকদের পোস্টিং, পদোন্নতি, বদলি, সমস্ত কিছু রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো। এখন আর রাজনৈতিক প্রভাব থাকবে না। এটা আইন মন্ত্রণালয়ের কাছ থেকে সম্পূর্ণভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি আছেন ওনার নেতৃত্বে যে সচিবালয় আছে সেখানে ন্যস্ত করা হয়েছে। এখন যেটা হয়, একজন নিম্ন আদালতের বিচারকের বদলি মূল নিয়ন্ত্রণটা নির্বাহী বিভাগের কাছে। নির্বাহী বিভাগ মানে আইন মন্ত্রণালয়। একজন বিচারক বলেছেন যে ওই জেলার একজন রাজনৈতিক নেতা তাকে বলছে যে একটা বেইল পিটিশন এখন শোনা যাবে না, সে অবজ্ঞা করলো তাকে যে না আপনি এটা বলার কে। তখন ওই রাজনৈতিক নেতার সে বিরাগভাজন হলো। ওই রাজনৈতিক নেতা ঢাকায় আইন মন্ত্রণালয়ে ওনার যোগাযোগ আছে এরকম কাউকে ফোন করে বললো যে ও তো আমার কথা শুনে নেই, ওকে ওইখান থেকে ট্রান্সফার করেন। এবং সে যদি আসলেই ক্ষমতাসম্পন্ন রাজনৈতিক নেতা হয় তাহলে তার আইনমন্ত্রী পর্যন্ত যোগাযোগ থাকা অস্বাভাবিক না। আইনমন্ত্রী বলতেই পারে যে হ্যাঁ প্রবলেম করছে, সরিয়ে দাও, শেষ। তো এরকম একটা দুইটা উদাহরণ যখন হবে তখন তো বিচারক কমিউনিটি যেটা, তারা জানবে যে ও একটু সাহস দেখিয়েছিল, ওর এইটা হয়েছে, সুতরাং আমারও হতে পারে। পরবর্তীকালে তার উপরে যখন একটা প্রেশার আসবে তখন সে ভীত সন্ত্রস্ত থাকবে। তো এইগুলা অহরহ ঘটনা। যারা একটু মেরুদণ্ড দেখিয়েছে তাদেরকে অগুরুত্বপূর্ণ জায়গায় দেওয়া হয়েছে, কয়েক মাসের মাথায় ট্রান্সফার করা হয়েছে, স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এ অধ্যাদেশও বাতিল করে দেয় বিএনপি সরকার। এছাড়াও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় অধস্থন আদালতের 28 জন বিচারককে শোকজ করে আইন মন্ত্রণালয়। এই সরকার কেন এই দুইটা আইন বাতিল করলেন? আইনটা 100% একই রকমভাবে রেখে দিতে হবে ওই রকম কোনো বাধ্যবাধকতা ছিল না। সেই ক্ষেত্রে ওনারা যদি মনে করতেন যে হ্যাঁ এই বিধানটা আমার পছন্দ না, এটা এখন যে ফর্মে আছে এই বিধানটা ডিফারেন্ট হওয়া, ওইটা করতে গেলে তো আসলে ওনাদের পুরাটা আইন বাতিল করার প্রয়োজন ছিল না। বলা ইচ্ছা হলে এটাকে আইন করতো এবং তারপরে যেগুলো ডিফেক্ট দেখা যাচ্ছে ওগুলোকে ডিফেক্ট দূর করতো, আইনটাকে মরতে দিত না। তাহলে এই অধ্যাদেশ বাতিলে সরকারের উদ্দেশ্য কি? সরকার চায় গৃহপালিত বিচার ব্যবস্থা থাকুক। এই যে অ্যাপয়েন্টমেন্ট অফ জুডিশিয়ারি, এটা আমাদের লোক যদি হয় তাহলে আমাদের যেভাবে চাইবো এইভাবে রায় হবে। সরকার বিরুদ্ধে কোনো অর্ডার দেবে না। সরকার আগের ধারাবাহিকতা বজায় রেখে স্বল্প মেয়াদে শর্ট টার্ম অবজেক্টিভকে বিবেচনায় রেখে অগ্রসর হচ্ছে। এটা যে দীর্ঘ মেয়াদে রাষ্ট্রের কতখানি মঙ্গল হবে সেটার তুলনায় সরকার যতদিন ক্ষমতায় আছে ততদিন কি সুবিধাটা হবে সেই বিবেচনায় এই পদক্ষেপটা নেওয়া হয়েছে বলে। আগে তো আওয়ামী লীগ আছে কিনা, এখন বিএনপি হবে, আর ওই নাম পাল্টাবে, আর কিছু হবে না। সকলের জন্য আইনের চোখে সকল নাগরিকের সমান অধিকার, এই বিবেচনায় যে ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা কোনো প্রকার রাজনৈতিক বা আমলাতান্ত্রিক বা সরকারি প্রভাবের ঊর্ধ্বে থেকে সেইটা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হবে। তার ফলে তার প্রতিফল জনগণকে বইতে হবে, তার ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। আইনমন্ত্রীর বক্তব্যের জন্য তার ব্যক্তিগত কর্মকর্তার সাথে যোগাযোগ করে নেত্রনিউজ। আইনমন্ত্রীর সাথে কথা বলে সাক্ষাৎকারের বিষয়ে জানাবেন এমনটি বলেন তিনি। কিন্তু এরপর 2 সপ্তাহ ধরে মুঠোফোন বার্তা ও ফোন কলের কোনো উত্তর দেননি। আর্থিক স্বাধীনতা, অবকাঠামোগত উন্নয়ন, বিচারকের প্রশিক্ষণ, তারপরে আপনার বিশেষায়িত আদালত সৃষ্টি, এইগুলা না করলে কখনোই সাধারণ জনগণ এগুলার সুবিধা পাবে না। সুপ্রিম কোর্ট সচিবালয় আইনে ওই রকম কিছু বিধান ছিল। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইনের ক্ষেত্রে উচ্চ আদালত যেহেতু খুবই সংবেদনশীল একটা জায়গা, এখানে যদি আমরা খুব স্বাধীন চেতা এবং যোগ্যতা সম্পন্ন বিচারকদের দিতে না পারি তাহলে ওই গত আমলে যেটা হয়েছিল সেটাই হবে। দেখা যাবে যে আপনার মত প্রকাশের স্বাধীনতার জন্য কাউকে আপনার বছরের পর বছর জেলে থাকতে হচ্ছে। মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো ওগুলোর কোনো আপনার সুবিচার হচ্ছে না। রাজনৈতিক যে হাতিয়ার হিসেবে বিচার বিভাগের ভূমিকা ছিল সেইটাই আবার ফেরত আসতে পারে।